সাবিনা কেমন আছেন? সাবিনা ভালো আছেন? সৈকত ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুশফিক ভাই ভালো আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। মেহেদি হাসান ভাই আপনার কি অবস্থা? ভাই ভালো আছি ভাই, ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। মেহেদি হাসান ভাই আপনি তো লাস্ট 2-3টা ক্লাস করেন নাই, 2টা ক্লাস মনে হয়। ভাই দুইটা ক্লাস মিস করছি না, দুইটা ক্লাস ওদের সাক্ষ্য একদম আইনের একটা এক্সাম। জি জি জি, আপনি ওই লাস্টের যে ক্লাসের রেকর্ডটা আছে না ওইটা অবশ্যই করবেন। সাক্ষ্য ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। লাস্টের যে ক্লাস মানে সর্বশেষ যে ক্লাসটা আমি নিয়েছিলাম আজকের আগে, ওই ক্লাসটা রেকর্ড ক্লাসটা একটু করবেন। সাবিনা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপনারা গ্রুপে একটু এসএমএস করেন দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার জন্য। ফারহানা ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। মনোযোগ দিয়ে ক্লাস করবেন। ফারহানা, কোথাও না বুঝলে প্রশ্ন করবেন। জি ভাইয়া। সাবিনা আপনি গ্রুপে একটু এসএমএস করেন। আলামিন ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা আমরা দ্রুত ক্লাস শুরু করব। আপনারা খাতা কলম সব নিয়ে রেডি হয়ে থাকেন। লিমা ভালো আছেন?
লিমা শুনতে পাচ্ছেন? গত ক্লাসে আমি কোন পর্যন্ত পড়েছিলাম বলেন তো, কে বলবেন? ভাইয়া 24 ধারা পর্যন্ত। 24 ধারা পড়াইছিলাম না, 24 ধারা থেকে শুরু করব বলেছিলাম। আচ্ছা, আমি আপনাদের বলেছিলাম কনফেশন কাকে বলে। কনফেশন কাকে বলে? এখন সৈকত ভাই বলেন তো, কনফেশন কাকে বলে, বা দোষ স্বীকার বা স্বীকারোক্তি কাকে বলে? দোষ স্বীকার বা কনফেশন হচ্ছে যে কারো কাছে যে একটা নিজের দোষ স্বীকার করে একটা স্টেটমেন্ট দেয়, বা অপরাধী যে একটা নিজের দোষ স্বীকার করে যে একটা বিবৃতি দেয়, এটাকেই কনফেশন। কনফেশন বলে। FLS, আপনার পরিচয়টা দিবেন। FLS। আমি আনসার। ও আচ্ছা, তোমার এই যে নাম অন্যটা শো করতেছে, তুমি ই করবা, তোমার নামটা একটু লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা জি ভাই, আজকে মানে হঠাৎ করে ইনস্টল করে ফেলছে, তো এই জন্য নামটা দিতে পারি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা কনফেশনের অনেকগুলো ক্যাটাগরি আমরা পড়েছিলাম। রিট্রাক্টেড কনফেশন, ইনকালপেটরি, এক্সকালপেটরি কনফেশন, কনফেশন জুডিশিয়াল কনফেশন, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, যেগুলো আমি বললাম এগুলোর মধ্যে আপনাদের কারোর কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে এখনও বলেন, আমি আলোচনা করে আমি 24 ধারা থেকে আলোচনা শুরু করব। ঠিক আছে, তাহলে আমি 24 ধারা থেকে আলোচনা শুরু করতেছি। দেখেন 24 ধারাতে এই যে কনফেশন নিবে, দোষ স্বীকারোক্তি নিবে, এর কতগুলো শর্ত আছে না? সেই শর্তগুলো বা কোন কোন গ্রাউন্ডসে কোন কোন শর্তগুলো আপনার গ্রহণ হবে সেটা আপনার এখন এক এক ধারা এক এক করে আপনার আলোচনা করছি, এগুলো আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। দেখেন 24 ধারাতে, সাক্ষ্য আইনের 24 ধারাতে বলতেছে প্রলোভন, ভয় এবং মিথ্যা প্রতিশ্রুতি দ্বারা স্বীকারোক্তি গ্রহণ করা যাবে না বা গৃহীত হবে না। এখন যদি কোনো পুলিশ কর্মকর্তা বা পুলিশ অফিসার আপনার যে স্বীকারোক্তিটা নিল, এই স্বীকারোক্তিটা যদি আপনার কি হয়, কারো ভয় দেখায়, প্রতিশ্রুতি আপনার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, তারপরে আপনার প্রলোভন দেখায়, এটাকে আপনি বলতে পারেন ITP, ইনডিউসমেন্ট, থ্রেট অ্যান্ড প্রমিস। এটাকে আমরা সংক্ষেপে কি বলবো? ITP। ITP তাহলে আয়ে কি আসতেছে? ইনডিউসমেন্ট, আর টিতে আসতেছে থ্রেট, আর পিতে আসতেছে আপনার প্রমিস। এই যে তিনটা জিনিস দ্বারা যদি কোনো ব্যক্তির স্বীকারোক্তি গ্রহণ করে থাকে তাহলে সেই স্বীকারোক্তি আপনার কনফেশন হিসাবে অ্যাডমিট করা যাবে না, অ্যাডমিট করা যাবে না। এখন তাহলে এইটার সাথে আপনারা 28 ধারা মিলায়ে পড়বেন। 24 প্লাস 28 দুইটা ধারাকে আপনারা এক করে পড়বেন। এখানে এক করে পড়বেন কি কারণে, কিভাবে? এখন সাক্ষ্য আইনের 24 ধারাতে বলতেছে যে আপনার প্ররোচনা বা প্রলোভন, মিথ্যা এবং মিথ্যা প্রতিশ্রুতি বা আপনার ভয় দেখিয়ে যদি কোনো স্বীকারোক্তি গ্রহণ করে তাহলে সেটা গৃহীত হবে না। আর এর অপোজিট 28 ধারাতে বলতেছে যেই আপনার এই প্ররোচনা, ভয়, মিথ্যা প্রতিশ্রুতি অপসারণ করে যদি কোনো
আপনার কনফেশন নিয়ে থাকে, তাহলে সেটা কি হবে, আপনার সেটা গৃহীত হবে। এখন এই যে যেটা আপনার 24 ধারাতে বলতেছে গৃহীত হবে না, এই আপনার আইটিপি অপসারণ করার পরে 28 ধারাতে যখন কনফেশন নিচ্ছে তখন সেটা গৃহীত হচ্ছে। তাহলে দেখেন 24 ধারাতে বলতেছে যে প্ররোচনা, ভয়, মিথ্যা প্রতিশ্রুতি এইগুলো দ্বারা কোনো কনফেশন নিলে সেটা কি হবে না, আপনার গৃহীত হচ্ছে না। আবার 28 ধারাতে বলতেছে যদি এই যে আপনার প্ররোচনা বা আপনার ভয়, মিথ্যা প্রতিশ্রুতি এইগুলোকে যদি অপসারণ করা হয়, এইগুলোকে যদি বাদ দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তি যে কনফেশন দিবে সেটা কি হবে, গ্রহণ করা যাবে। হ্যাঁ, এইবার আমি চলে যাব 25 ধারাতে। 25 ধারাতে দেখেন পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক, পুলিশের নিকট বা সাক্ষ্য হিসাবে গ্রহণ করা যাবে না। এখন ধরেন পুলিশের নিকট কোনো ব্যক্তি যদি দোষ স্বীকার করে বা সে একটা অপরাধ করেছে এটা যদি স্বীকার করে, তাহলে সেটা কি করা যাবে না, গ্রহণ করা যাবে না। দেখেন আমরা এই যে যখন ম্যাজিস্ট্রেট আপনার 164 ধারায় জবানবন্দি গ্রহণ করে, তখন পুলিশের উপস্থিতি যদি থাকে তাহলে সেইটা আপনার কনফেশন হিসাবে গ্রহণ করা যাবে না। যখন আমরা এই যে পুলিশের উপস্থিতিটাকে আমরা কনফেশন হিসাবে গ্রহণ করতে পারতেছি না, সেক্ষেত্রে পুলিশের নিকট কনফেশন দেওয়া নিছকই আপনার একটা হাস্যকর ব্যাপার। কারণ পুলিশের নিকট কোনোভাবেই কী করা যাবে না, কনফেশন দেওয়া যাবে না, বা সেটা রিলিভেন্ট হবে না, বা সেটা পরবর্তীতে ব্যবহার করা যাবে না। তবে একটা ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ব্যবহার করা যাবে, সেটা আমরা একটু পরে পড়ব। তাহলে দেখেন এই 25 ধারাতে কি বলতেছে, পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি গ্রহণ করা যাবে না, গৃহীত হবে না বা অপ্রাসঙ্গিক। তাহলে পুলিশের নিকট কখনোই কি হইতে পারে না, কনফেশন হইতে পারে না। তবে একটা ক্ষেত্রে পারে, সেটাতে 27 ধারাতে আমরা একটু পরে যাব। তারপর দেখেন 26 ধারাতে কি বলতেছে, পুলিশের হেফাজতে ম্যাজিস্ট্রেটের নিকট কি করা, দোষ স্বীকার করা। ধরেন এই যে মুশফিক ভাই আপনার কোতোয়ালি থানাতে কি আছে, আটক হয়ে আছে। এখন তাদের যে আপনার এই জেলখানা আছে, জেলখানার মধ্যে মুশফিক ভাই আছে। এখন এই সিচুয়েশন এরকমের দাঁড়াইছে, ওই জেলখানাতে থাকতেই মুশফিক ভাইয়ের একটা স্বীকারোক্তি নেওয়া প্রয়োজন। সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট উপস্থিত হইল থানাতে উপস্থিত হয়ে এই মুশফিক ভাইয়ের জবানবন্দি গ্রহণ করবেন। এই যখন জবানবন্দি গ্রহণ করবে, তখন যেখানে জবানবন্দি গ্রহণ করবে ওর আশেপাশে এবং ওই রুমের মধ্যে কি করা যাবে না, কোনো পুলিশ থাকা যাবে না। ম্যাজিস্ট্রেট থানাতে কি করবেন, জবানবন্দি গ্রহণ করবেন, কনফেশন নেবেন। যখন কনফেশন নেবেন তখন কোনো পুলিশ থাকতে পারবে না, শুধুমাত্র ম্যাজিস্ট্রেট আর আসামি থাকবে। পুলিশের হেফাজতে থাকাকালীন পুলিশ উপস্থিতি ব্যতীত, একদম স্পষ্ট বলা আছে। আর একটা দেখেন, পুলিশের উপস্থিতি ব্যতীত ম্যাজিস্ট্রেটের নিকট উপযুক্ত পদ্ধতিতে দোষ স্বীকার করলে এটি প্রাসঙ্গিক মানে কি বোঝাচ্ছে এখানে, প্রাসঙ্গিক বলতে বোঝাচ্ছে এটা গৃহীত হবে। তাহলে এই 26 ধারাতে আপনার দুইটা পয়েন্ট আপনারা পাইলেন। একটা হচ্ছে যে এই দোষ স্বীকারটা হবে আপনার থানাতে থাকাকালীন সময়ে দোষ স্বীকারটা হবে। আর এক মিনিট হ্যাঁ, এই দোষ স্বীকারটা হবে কোথায়, থানাতে হবে দোষ স্বীকার। এখন এই থানাতে যখন দোষ স্বীকার হবে, এক নম্বরটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট দোষ স্বীকার গ্রহণ করতেছে, কনফেশন নিচ্ছে, সাথে পুলিশ আছে, পুলিশ তার পাশে অবস্থান করতেছে। সেক্ষেত্রে এটা কি করা যাবে না, অ্যাডমিট করা যাবে না, বা এটা পরবর্তীতে ব্যবহার করা যাবে না। আর দুই নম্বরটা হচ্ছে যে আপনার
থানাতে দোষ স্বীকার গ্রহণ করতেছে ম্যাজিস্ট্রেট, তার আশেপাশে কোনো পুলিশ নাই, শুধু ম্যাজিস্ট্রেট আছে আর আসামি আছে, এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তাহলে এখান থেকে আপনারা কি বুঝলেন যে কোনো অবস্থাতেই কি করা যাবে না, পুলিশ থাকা যাবে না, পুলিশের অনুপস্থিতিতে থানাতে দোষ স্বীকার গ্রহণ করা যাবে। এটা গেল আপনার 26 ধারা। এইবার আমরা চলে যাব 27 ধারাতে। দেখেন, পুলিশের নিকট কোনো দোষ স্বীকার করলো কোনো আসামি, যেমন ধরেন মেহেদি হাসান ভাই, সে দোষ স্বীকার করেছে কার কাছে, পুলিশের নিকট। এখন মেহেদি হাসান বলতেছে যে আমি এই হাসান আলীকে আর সৈকতকে হত্যা করেছি, হত্যা করার পরে তারপরে গিয়ে যেই ছুরিটা দিয়ে আমি এই দুইজনকে হত্যা করেছি, ওই ছুরিটা আমি এই যে আপনার একটা পুকুরের নাম বলছে, পুকুরের মধ্যে ছুরিটা ফেলে দিয়েছি। এখন এই যে মেহেদি হাসানের আপনার যে জবানবন্দি বা কনফেশন, এইটার উপর ভিত্তি করে এই যে ছুরিটা তো পুকুরের মধ্যে ফেলে দিছে। এখন এই পুলিশ কি করছে, ওই পুকুরটাকে তল্লাশি করছে, তল্লাশি করার পর ওই ছুরিটা উদ্ধার করছে। তাহলে এই যে আপনার মেহেদি হাসান বলল যে আমি এই যে সৈকতকে হত্যা করেছি, হাসান আলীকে হত্যা করেছি, হত্যা করে ছুরিটা পুকুরের মধ্যে রাখছি, এই যে হত্যা করার এইটুকু বা হত্যা করার যে বিষয়টুকু, এইটুকু পুলিশের নিকট গ্রহণযোগ্য হবে না। কিন্তু এই যে পুলিশের কাছে বললো যে আমি ছুরিটা পুকুরের মধ্যে ফেলে দিয়েছি, এই পুকুরের মধ্যে ফেলে দেওয়া, এই ফেলে দেওয়ার কথা শুনে পুলিশ আপনার কি করলো, ওই পুকুরটা তল্লাশি করলো, তল্লাশি করার পরে কি পেয়েছে, ওই ছুরিটা পেয়েছে। যখন ছুরিটা পেয়েছে, এই ছুরিটা পাওয়াটুকুটা কি হবে, গ্রহণযোগ্য হবে, ছুরিটা পাওয়াটুকু কি হবে, গ্রহণযোগ্য হবে। এই যে আলামত উদ্ধার, পুলিশের নিকট কোনো দোষ স্বীকারোক্তির উপর ভিত্তি করে যদি কোনো আলামত উদ্ধার হয়, তাহলে সেই কনফেশন কি হবে, ব্যবহার করা যাবে, সেই কনফেশন ব্যবহার করা যাবে। যেমন ধরেন ক নামের ব্যক্তি গ নামের ব্যক্তিকে বিষ খাওয়াইছে, বিষ খাওয়ানোর পরে এই যে বিষের যে কৌটা আছে, এটা আপনার অমুক বিল্ডিংয়ের 5 তলায় ওয়াশরুমের মধ্যে রাইখা দিছে, মানে ওয়াশরুমের যে আপনার যে ওয়াশরুম আছে ওর এক কর্নারে রাইখা দিছে। পুলিশ তারপরে গেছে, গিয়ে ওইখানে গিয়ে বিষের বোতল উদ্ধার করছে। এই যে বিষের বোতল উদ্ধার করা, এই আলামত উদ্ধার করা, এই আলামত উদ্ধারটুকুটা কি হবে, ব্যবহার করা যাবে। এটা হচ্ছে আপনার সাক্ষ্য আইনের 27 ধারাতে বলতেছে। তাহলে আমরা 25 ধারাতে কি পাইলাম, যে পুলিশের নিকট দোষ স্বীকার কি হবে না, গ্রহণযোগ্য হবে না। 26 ধারাতে কি পাইলাম, পুলিশের হেফাজতে ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকার, ম্যাজিস্ট্রেট যখন দোষ স্বীকার নেবেন, সেটা বা কনফেশন নেবেন, সেক্ষেত্রে পুলিশের উপস্থিতি থাকা যাবে না, পুলিশ উপস্থিত থাকবে না। আর 27 নম্বর ধারার মূল জিনিসটা হচ্ছে যে পুলিশের নিকট দোষ স্বীকার করলে সেই দোষ স্বীকারের তথ্যের উপর ভিত্তি করে যদি কোনো আলামত উদ্ধার হয়, ওই আলামতটুকু পুলিশের নিকট যে দোষ স্বীকার করছে ওইটুকু ব্যবহার করা যাবে, এর থেকে অতিরিক্ত ব্যবহার করা যাবে না। তাহলে পুলিশের নিকট যে তথ্য দিয়েছে আসামি, সেই তথ্যের উপর ভিত্তি করে যদি কোনো আলামত উদ্ধার হয়, ওই আলামতটুকু কী করা যাবে, সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে। তাহলে আমরা 24 ধারা দেখলাম, 25 ধারা দেখলাম, 26, 27, 28 ধারা দেখলাম। এইগুলোর মধ্য থেকে কারো কোনো প্রশ্ন আছে? যে কোনো প্রশ্ন আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো একটা পয়েন্ট যদি না বুঝেন, আমাকে একদম ফ্রাঙ্কলি প্রশ্ন করবেন। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এখন 24 ধারাতে আমরা পড়লাম প্ররোচনা, ভয় এবং মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে যদি কোনো কনফেশন না হয় সেটা গ্রহণযোগ্য নয়। 28 ধারাতে আমরা পড়লাম যে এই প্ররোচনা, ভয় বা মিথ্যা প্রতিশ্রুতি যদি অপসারণ করা হয়, অপসারণ করার পরে যদি আপনার কোনো এই স্বীকারোক্তি না হয়, তাহলে 28 ধারাতে সেটা গ্রহণযোগ্য বা গ্রহণ করা যাবে।
তারপরে দেখেন 29 ধারাতে বলতেছে এই যে প্ররোচনা, ভয়, তারপরে মিথ্যা প্রতিশ্রুতি, এইগুলো ব্যতীত অন্যান্যভাবে যদি কোনো স্বীকারোক্তি গ্রহণ করা হয় তাহলে সেটা কি করা যাবে, সেটা প্রাসঙ্গিক হবে, সেটা প্রাসঙ্গিক হবে। এখন এই যে এখানে প্রতিশ্রুতি থাকবে না, তারপরে আপনার মানে মিথ্যা প্রতিশ্রুতি থাকবে না, ভয় থাকবে না, প্ররোচনা থাকবে না, কিন্তু অন্যভাবে টেকনিক্যালি যদি কোনো স্বীকারোক্তি গ্রহণ করা হয় তাহলে সেটা কি করা যাবে, ব্যবহার করা যাবে। এটা বলতেছে 29 ধারাতে। দেখেন কোনো ব্যক্তিকে যদি আপনার মাতাল করে, ওই যে আপনার অনেক সময় ওই যে দেখা যায় না যে আপনার কোনো আসামিকে কোনো তথ্য আপনার না দিতে চাইলে ওই ড্রাগস দিয়ে আপনার তাদের আর কি যখন সত্য কথা বের করায় যেভাবে, ওটাকে কী যেন একটা বলে আর কি, আমার মনে আসছে না এই মুহূর্তে। কার কি কেউ কি বলতে পারবেন যে ড্রাগস দিয়ে আপনার যারা যে আপনার ওয়েব ফিল্ম দেখেন, তারপরে আপনার ওয়েব সিরিজ দেখেন, মুভি দেখেন, তখন কিন্তু আপনার এইগুলো করে আপনার যে সত্য বের করে একদম সেম টাইপের, মানে মাতাল করে, মানে সত্য কথা বের করে নেওয়া। গোপন রাখার প্রতিশ্রুতি দিয়ে যদি কোনো তথ্য বের করে রাখে, মানে নিয়ে নেয়, মানে একজন ব্যক্তিকে, যেমন লিমা ধরেন যে লিমার কাছ থেকে একটা তথ্য নিবে, তথ্য নেওয়ার ক্ষেত্রে ওকে বলতেছে যে তুই আমাকে এটা বল, মানে সাবিনা বলতেছে তুই আমাকে এটা বল, আমি এটা কাউকে বলবো না, কখনোই বলবো না, এইটা বলে লিমাকে আপনার কনভিন্স করে পরবর্তীতে তার মধ্য থেকে সত্যটা বের করছে। যদি এইভাবে যদি কোনো কনফেশন নেওয়া হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। তারপর দেখেন যে প্রশ্নের উত্তর দিতে উক্ত ব্যক্তি বাধ্য নয় সেই প্রশ্নের মাধ্যমে, আমরা জানি যে আপনার এই সাক্ষ্য আইনের 132 ধারা অনুযায়ী কতকগুলো আপনার প্রশ্নের উত্তর দিতে কোনো ব্যক্তি বাধ্য নয়, কিন্তু এই যে 29 ধারার অনুযায়ী যে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য করার মাধ্যমেও কনফেশন নিতে পারবেন। তারপর দেখেন এমন কোনো বিবৃতি যার তার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে এমন সতর্ক ছাড়া নিলে, যেমন ধরেন এই যে সৈকত ভাইয়ের কাছ থেকে আপনার একটা স্টেটমেন্ট নেওয়া হয়েছে, এখন পরবর্তীতে ওই স্টেটমেন্টটা সৈকত ভাইয়ের বিরুদ্ধেই ব্যবহার করা হবে, এটা তাকে না জানিয়ে তার কাছ থেকে যদি এরকম কোনো স্টেটমেন্ট নেওয়া হয় সেটাও কি করা যাবে, সেই কনফেশনে ব্যবহার করা যাবে। তাহলে এখানে যেই তথ্যগুলো দেওয়া আছে, যেমন ধরেন কোনো ব্যক্তিকে মাতাল করে গোপন রাখার প্রতিশ্রুতি দিয়ে যে প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য না, সেই প্রশ্নের উত্তর নেওয়ার মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবহার হইতে পারে, এরকম কোনো সতর্ক ছাড়া যদি কোনো বক্তব্য গ্রহণ করে থাকে। ঠিক আছে, এটুকু করতে পেরেছেন আশা করি। তারপর আমরা চলে যাব 32 ধারাতে। আমরা 31 ধারা পড়েছি, আমরা 30 ধারা, 114 খ ধারা এবং 133 ধারা আমরা পরবর্তীতে পড়ব। আমরা এখন 30 ধারা, 114 ধারার 114 খ ধারা এবং 133 ধারা আমরা একটু সাইডে রাখলাম। এই 3টা ধারা আমরা এক জায়গা করে পড়ব, কিন্তু সেটা পরে। 32 ধারাতে চলে যান। দেখেন যাদেরকে সাক্ষী হিসেবে ডাকা যায় না এবং তাদের সাক্ষ্যের প্রাসঙ্গিকতা, টাইটেল। যাদেরকে সাক্ষী হিসেবে ডাকা যায় না এবং তাদের সাক্ষ্যের প্রাসঙ্গিকতা, এখানে আপনার গুরুত্বপূর্ণ কিছু আছে, পয়েন্ট আছে। এই 32 ধারা 33 ধারাটা হচ্ছে আপনার হেয়ারসে এভিডেন্স, মানে শ্রুতি সাক্ষ্যর অন্তর্গত। এখন ধরেন যে এই ধারার অধীনে 4 শ্রেণীর ব্যক্তির কথা বলা আছে যাদেরকে আপনার সাক্ষী হিসাবে ডাকা যায় না এবং যাদের এই সাক্ষ্যটাকে আপনার হেয়ারসে এভিডেন্স হিসাবে গণ্য হবে। এই 4 শ্রেণীর ব্যক্তি
8টা ক্ষেত্রে কি করা যাবে, তাদের সাক্ষ্য ব্যবহার করা যাবে। এখন 4 শ্রেণীর ব্যক্তি কে কে? যে ব্যক্তি মারা গেছে, মানে এই যে 32 ধারাতে বলতেছে যাদেরকে আপনার একদিন আপনার একটা পর্যায়ে তারা সাক্ষ্য দিয়েছে, পরবর্তীতে তাদের আর ডাকা যাচ্ছে না, সেই ক্ষেত্রে ওই যে পূর্বে যে ব্যক্তিগুলো সাক্ষ্য দিয়েছিল সেই সাক্ষ্যের গ্রহণযোগ্যতা এবং তাদের সাক্ষ্য কি করে আমরা ব্যবহার করতে পারবো এটা বলা হচ্ছে। দেখেন 1 নম্বরটা হচ্ছে আপনার মৃত ব্যক্তি, যে ব্যক্তি মারা গিয়েছে তাকে তো আর ডাকা যায় না, তাই না? তাহলে সে যে পূর্বে যে সাক্ষ্য দিয়েছিল বা সে কোনো মন্তব্য করেছিল, সেই বক্তব্য যদি অন্য কোনো ব্যক্তি কখনো শুনে থাকে বা তার সিগনেচার করা, স্বাক্ষর করা কোনো পেপারস বা কোনো কিছু যদি থাকে, তাহলে সেগুলো ব্যবহার করা যাবে এবং যে ব্যক্তি শুনেছিল সেই ব্যক্তির সাক্ষ্য এখানে প্রাসঙ্গিক। আমরা আর একটু ডিপে যাচ্ছি। দেখেন 4 শ্রেণীর ব্যক্তি, মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি। 1 নম্বরটা মৃত ব্যক্তি, 2 নম্বরটা যে ব্যক্তি নিখোঁজ হয়ে গেছে, যে ব্যক্তি নিখোঁজ হয়ে গেছে। তারপরে দেখেন যে ব্যক্তি সাক্ষ্য প্রদানে অক্ষম, সাক্ষ্য প্রদানে অক্ষম। তারপর দেখেন যাকে হাজির করা আদালতের নিকট কষ্টসাধ্য বা ব্যয় সাপেক্ষ বা সময় সাপেক্ষ। এই যে 4 শ্রেণীর ব্যক্তির কথা আমি বললাম, যে 1 নম্বরটা হচ্ছে মৃত ব্যক্তি, 2 নম্বরটা হচ্ছে নিখোঁজ ব্যক্তি, 3 নম্বরটা হচ্ছে সাক্ষ্য প্রদানে অক্ষম কোনো ব্যক্তি, আর 4 নম্বরটা হচ্ছে যাকে হাজির করা ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ ব্যাপার। এই 4 শ্রেণীর ব্যক্তির আপনার সাক্ষ্য কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে সেটা আপনার এখানে আলোচনা করা হয়েছে। আমি এই আপনার 32 ধারার 1 নম্বর উপধারাতে বলা হচ্ছে ডাইং ডিক্লারেশন। এই ডাইং ডিক্লারেশনটা হচ্ছে আপনার এই বললাম যে আপনার 4 শ্রেণীর ব্যক্তি আর সাক্ষ্য 8টা ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এখন এই 8টা ক্ষেত্রের 1 নম্বর ক্ষেত্রটা হচ্ছে ডাইং ডিক্লারেশন। ডাইং ডিক্লারেশন, ডাইং ডিক্লারেশন বলতে কি বোঝায়? যে মৃত্যুকালীন ঘোষণা, মৃত্যুকালীন ঘোষণা। এই মৃত্যুকালীন ঘোষণাটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের। এখন এই মৃত্যুকালীন ঘোষণা থেকে আপনাদের প্রত্যেক বছরই দেখা যায় যে পিলিতে প্রশ্ন আসে এবং লিখিততে প্রশ্ন আসে। সেক্ষেত্রে আপনার ডাইং ডিক্লারেশনটা একটু ভালো করে পড়তে হবে। তাহলে মৃত্যুকালীন ঘোষণা, মৃত্যুকালীন ঘোষণা কত ধারাতে বলা আছে? 32-এর 1, 32-এর 1 ধারাতে বলা আছে। 32-এর 1 ধারাতে মৃত্যুকালীন ঘোষণার কথা বলা আছে। দেখেন কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় তার মৃত্যুর ঠিক পূর্বে মৃত্যুর কারণ সম্পর্কে যে বিবৃতি সে প্রদান করে সেটাকে আমরা বলি কি? মৃত্যুকালীন ঘোষণা। এই মৃত্যুকালীন ঘোষণা হইতে হবে তার মৃত্যুর কারণ সম্পর্কিত, মারা যাওয়ার ঠিক পূর্বেই এই বক্তব্যটা তাকে দিতে হবে। এখন এই ডাইং ডিক্লারেশনের কতগুলো শর্ত আছে বা কতগুলো উপাদান আছে এগুলো আমি এক এক করে বলবো। এই ডাইং ডিক্লারেশনের প্রত্যেকটা উপাদান আপনার কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। এখান থেকে আপনার পিলিতে টেকনিক্যাল প্রশ্ন আসবে, এমসিকিউতে টেকনিক্যাল প্রশ্ন আসবে। এই জন্য উপাদানগুলো থেকেই আপনার মূল প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে। সুতরাং এই ডাইং ডিক্লারেশনের যে উপাদানগুলো আছে প্রত্যেকটা উপাদান আপনারা কি করবেন? বোঝার চেষ্টা করবেন। দেখেন এই যে মৃত্যুকালীন ঘোষণা সম্পর্কিত বিবৃতি মৃত্যুকালীন ঘোষণা হিসেবে গণ্য হয়। এখন মৃত্যুকালীন ঘোষণাকারী যদি বেঁচে যায়, যেমন ধরেন যে আপনার এই সাবিনা একটা আজকে ধরেন যে এখন বাজে হচ্ছে আপনার 10টা 31, এখন সাবিনা অসুস্থ, মারা যাবে ভাবে এরকম একটা অবস্থা। সে আপনার 10টা 31 কী করছে? মৃত্যুকালীন ঘোষণা দিচ্ছে যে আমার মৃত্যুর কারণ এই, আমি এই কারণে আমি মারা যাচ্ছি, আমাকে অমুক অমুক ব্যক্তি আমাকে কি করছে? আঘাত করছে বা মেরেছে। এই যে বিষয়গুলো আপনার বলল সাবিনা, এখন ওর তো মৃত্যুর আশঙ্কা ছিল বা মারা যাবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সাবিনা আপনার মারা যাচ্ছে না বা বেঁচে গেছে।
সেক্ষেত্রে এটা মৃত্যুকালীন ঘোষণা হিসেবে গ্রহণ করা যাবে না। তাহলে এই যে দেখেন যে মৃত্যুকালীন ঘোষণা যে ব্যক্তি দিবে তাকে অবশ্যই মারা যাইতে হবে। সে যদি মারা না যায় তাহলে সেটা মৃত্যুকালীন ঘোষণা হিসাবে গণ্য হইবে না। আর আপনার এই মৃত্যুকালীন ঘোষণাটা কোন সম্পর্কে হবে, তার মৃত্যুর কারণ এবং এই যে আপনার যে পরিস্থিতিতে সে আপনার মারা গেছে বা যাচ্ছে এই সম্পর্কিত হইতে হবে। তারপরে দেখেন এই মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির কাছে দেওয়া যায়। মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির কাছে দেওয়া যায়, যেমন পুলিশ, যেমন ধরেন ডক্টর, যেমন আপনার ম্যাজিস্ট্রেট, যেমন সাধারণ কোনো ব্যক্তি, রিক্সা চালক, ট্রাক ড্রাইভার, তারপরে আপনার সচিব, আপনার তারপরে শিক্ষক। আপনি যার কাছে ইচ্ছা, পৃথিবীতে যত ধরনের মানুষ আছে, যত পেশারই মানুষ থাকুক না কেন, যে কোনো ব্যক্তির কাছে কি করা যাবে, মৃত্যুকালীন ঘোষণা প্রদান করা যাবে। যে কোনো ব্যক্তি আপনার কি করা যাবে, ডাইং ডিক্লারেশন প্রদান করা যাবে। এখানে অনেকের আপনার কনফিউশন হয় যে পুলিশের কাছে কি আপনার মৃত্যুকালীন ঘোষণা প্রদান করা যায় কি না। পুলিশের কাছে মৃত্যুকালীন ঘোষণা প্রদান করা যায় কি না, এখানে কি উত্তর হবে, হ্যাঁ, পুলিশের কাছে মৃত্যুকালীন ঘোষণা প্রদান করা যায়। এই মৃত্যুকালীন ঘোষণা আপনার ফৌজদারি এবং দেওয়ানি উভয় মামলাতে কি করা যাবে, ব্যবহার করা যাবে। ফৌজদারি এবং দেওয়ানি উভয় মামলাতেই আপনার মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন ব্যবহার করা যাবে। তাহলে এখানে আপনার যে পয়েন্টগুলো আমি পাইলাম এগুলো আমি এক এক করে এখন শর্ত আকারে বা উপাদান আকারে আপনাদের বলে দিচ্ছি শর্ট করে। আপনারা খুব সহজে এবং মনোযোগ সহকারে শুনবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন। দেখেন, এক নম্বরটা হচ্ছে এই মৃত্যুকালীন ঘোষণা অবশ্যই মৃত্যুর কারণ সম্পর্কিত হইতে হবে। দুই নম্বরটা হচ্ছে যে ব্যক্তি আপনার ডাইং ডিক্লারেশন দিবে, মৃত্যুকালীন ঘোষণা দিবে, তাকে অবশ্যই মারা যাইতে হবে। তাকে অবশ্যই কি হইতে হবে, মারা যাইতে হবে। তিন নম্বরটা দেখেন, বিবৃতি দেওয়ার সময় উক্ত ব্যক্তিকে সাক্ষ্য প্রদানে সক্ষম হইতে হবে। এখন একজন পাগল আপনার, সে তো ডাইং ডিক্লারেশন দিতে পারে না। যে ব্যক্তি আপনার নিজেই পাগল, কখন কি বলে তার ঠিক নাই, আজকে বলতেছে যে আমি মারা গেছি, আগুনে পুড়ে মারা গেছি, আগুন ধরে মেরে দিয়েছে, 5 মিনিট পরে বলতেছে আমারে গুলি করে মারছে, আর 10 মিনিট পরে বলতেছে আমারে চাকু দিয়ে মারছে। এই যে ব্যক্তি আপনার তার বক্তব্য সাংঘর্ষিক বক্তব্য দিচ্ছে, তার সেই বক্তব্যটা ডাইং ডিক্লারেশন হইতে পারে না। একজন ব্যক্তি যখন ডাইং ডিক্লারেশন দিবে তার এই সাক্ষ্য প্রদানের যোগ্য হইতে হবে। আর সাক্ষ্য প্রদানের যোগ্য কোন ব্যক্তি, যে ব্যক্তি প্রশ্ন বুঝতে পারে, প্রশ্ন বুঝে উত্তর প্রদান করতে পারে। এখন আপনার যদি আপনার যে সাক্ষ্য দিবে, যে আপনার ডাইং ডিক্লারেশন দিবে, সে যদি আপনার এখন বলতেছে আমাকে আগুনে পুড়ায় মারছে, তার 5 মিনিট পরে বলতেছে আমাকে গুলি করে মারছে, তার 10 মিনিট পরে বলতেছে আমাকে চাকু দিয়ে মারছে, তার একটু পরে বলতেছে আমাকে আস্তে আস্তে বিষ পান করায় মারছে, এই ধরনের যদি কোনো বক্তব্য দিয়ে থাকে তাহলে সেটা কি হবে, ডাইং ডিক্লারেশন হিসাবে গণ্য হবে না। তাহলে আমরা 3 নম্বরটা কি পাইলাম, যে ব্যক্তি ডাইং ডিক্লারেশন দিবে বা মৃত্যুকালীন ঘোষণা দিবে তার অবশ্যই মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য দেওয়ার যোগ্য হইতে হবে। এখন এই যে মৃত্যুকালীন ঘোষণা, এটা তো আপনার কোনো মামলা না, কোনো কিছুটা ব্যবহার করা হবে, তাই না? এখন এই মৃত্যুকালীন ঘোষণা যদি ব্যবহার করতে হয় তাহলে এই মৃত্যুটা হইতে হবে বিচার্য বিষয়, মূল বিচার্য বিষয় হইতে হবে মৃত্যু। দেখেন, এই আপনার মৃত্যুকালীন এই ডাইং ডিক্লারেশন আপনার অসম্পূর্ণ হবে না বা আংশিক হইতে পারে না, আংশিক হবে না। এই মৃত্যুকালীন ঘোষণা আপনার কি হইতে হবে,
লিখিত হইতে পারে, মৌখিক হইতে পারে, বা ইশারা অঙ্গভঙ্গির মাধ্যমে কি হইতে পারে, আপনার মৃত্যুকালীন ঘোষণা হইতে পারে। তাহলে এখানে আপনার এই যে ডাইং ডিক্লারেশন ছিল, মৃত্যুকালীন ঘোষণা ছিল, এর যে উপাদানগুলো, এক একজন আমাকে এক একটা করে উপাদান বলেন তো, এক একজন এক একটা করে উপাদান বলবেন। আলামিন ভাই, আপনি একটা উপাদান বলেন। সময় খুব খুব দ্রুত বলেন। মনোযোগ ছিল না, তাও বলতেছি। আপনার যে ব্যক্তি মানে মৃত্যুকালীন ঘোষণা করছে বাট সে মরে নাই, মানে পরবর্তীতে সে মারা যায় নাই, ওইটা মৃত্যুকালীন ঘোষণা হবে না। হ্যাঁ, তাহলে আমি নিলাম যে মৃত্যুকালীন ঘোষণা যে দিবে তার অবশ্যই মারা যাইতে হবে। ফারজানা বলেন। মারা যেত। ফারহানা বলেন। আসাদ, আসাদ আছো? শুনতে পাচ্ছ? জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি একটা উপাদান বলো। ভাই, মৃত্যু হইতে হইলে আপনি যে কোনো মানুষের কাছে, মানে যার কাছে ইচ্ছা আপনি আহ, মৃত্যুর বিষয়ে বলে দিতে পারবেন। মানে মৃত্যু হওয়ার সময় মানে আপনি মানে সবাইকে আসাদ, মৃত্যুকালীন তুমি বলতে ঘোষণাটা দিয়ে চাচ্ছ যে দিতে পারবেন মৃত্যুকালীন আর কি। ঘোষণা যে কোনো ব্যক্তির কাছে দেওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে। যে কোনো হাসান আলী ব্যক্তির ভাই, কাছে দেওয়া যায়। হাসান আলী ভাই, আপনি একটা বলেন। আচ্ছা, হাসান আলী ভাই মানে কথা আমাদের মানে অসংখ্যবার বলেছি, তার কথা আসেন আমাদের কাছ পর্যন্ত। মেহেদি হাসান ভাই, আপনি একটা বলেন। বলেন ভাই। আপনি যে কোনো একটা উপাদান বলেন। ডাইং ডিক্লারেশন উপাদান, এলিমেন্ট অফ ডাইং ডিক্লারেশন। জি 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 জি। ডাইং ডিক্লারেশন যে দিবে, অবশ্যই ডাইং ডিক্লারেশন তার বিপক্ষে যাওয়া লাগবে, 1 নম্বর উপাদান। ডাইং ডিক্লারেশন তার ডাইং ডাইং ডিক্লারেশনের বিবৃতি যদি কোনো ব্যক্তি দেয়, তারপরে যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে ওই স্টেটমেন্ট তার বিপক্ষে যাওয়া লাগবে। হ্যাঁ, ঠিক আছে। এটা মুশফিক ভাই বলেন। মুশফিক ভাই, আপনি একটা বলেন। সাবিনা, সাবিনা বলেন। সৈকত ভাই বলেন। লিখিত, মৌখিক বা ভঙ্গির ইশারা বা প্রশ্নের উত্তরের মাধ্যমে হতে পারে। আচ্ছা, সৈকত ভাই, আমাদের সেশনটা জি ভাই, এখনই শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমরা আবার লিঙ্ক দিব, জি ভাই। আপনারা যতজন আছেন প্রত্যেকে আসবেন। সৈকত ভাই বলেন। জি ভাই। আপনি ওই যে এটা এটা উপাদান বলেন সৈকত ভাই। একটা উপাদান হচ্ছে যে বিবৃতি। দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলাতে ব্যবহার করা যাবে। বিবৃতি। জি। পারভেজ ভাই, আপনি একটা বলবেন, আপনি তো পরে আসছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি পরে আর কি, তারপরে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে ক্লায়েন্ট ডিক্লারেশন হচ্ছে কোনো ব্যক্তি মারা যাওয়ার পূর্বে যেটা বলে যায় যে